আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। নতুন করে বৃষ্টি না হওয়ায় কয়েক জেলায় কিছুটা কমেছে বন্যার পানি, তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ফেনীসহ বন্যা কবলিত 12 জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এসব জেলায় প্রায় 9 লাখ পরিবার পানিবন্দী আছে। বনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 45 লাখ মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। জেলা শহরের সঙ্গে 6 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন আছে। বন্ধ আছে বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক। কুমিল্লায় গোমতীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে 35টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পানি উঠায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গত বুধবার থেকে অচল হয়ে পড়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলার 20 লাখ মানুষ পানিবন্দী মানবেতর জীবনযাপন করছে। লক্ষ্মীপুরে বিদ্যুৎহীন আছেন 20,000 গ্রাহক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বানভাসী মানুষের মাঝে স্বস্তি মিলেছে, তবে এখনও পানিবন্দী আছেন 1500 পরিবার। বন্ধ আছে আখাউড়ার স্থলবন্দরের কার্যক্রম। এছাড়া সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পান ভাঙ্গে আমাদের বাড়ি ঘর তোলা গেছে এবং আমার খানা দিনের অনেক কষ্ট চলতেছে। পানি আয়া আমরা এদিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 4-5টা ভাঙ্গা পড়ছে। 1-1.5 খানি জমি আছে। এই জমিগুলো এই পানির জন্য সবটি তলিয়ে গেছে। এই বাটা যদি না বাঁধে তাহলে আমাদের যে জমিগুলো আছে এই জমিগুলো করতে পারবে না। বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুরে বন্যা দুর্গতরা আশ্রয় নেওয়া একটি কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, বন্যার পানির এখন কি অবস্থা দেখছেন? ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জলাবদ্ধতা তৈরি হয়ে লক্ষ্মীপুরের প্রায় 5 লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। টানা বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, সড়ক এবং যে ফসলি জমি এবং বীজতলা সহ অন্যান্য যেগুলো রয়েছে এগুলো কিন্তু যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এবং সড়কগুলো তলিয়ে যাওয়ায় এখানকার যে গ্রামীণ সড়ক সেগুলো কিন্তু এখন বৃষ্টির স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু নৌকা এবং কলা গাছের তৈরি ভেলা সেটি তারা ব্যবহার করে তারা রাস্তা সেটি তারা পারাপার করছেন। এতে করে কিন্তু চরম বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। এছাড়া যে এখানকার যে পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে তারা প্রায় 20,000 গ্রাহক কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরে যে পৌর আইজিএফ কলেজের একটি আশ্রয় কেন্দ্রে। এখানে প্রায় 60টি পরিবার আশ্রয় নিয়েছে এবং এখানে কিন্তু ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এখানে কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি যুগ্ম মহাসচিব এনে শহীদুদ্দিন চৌধুরী তারা কিন্তু এখানে একটু আগে যে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরের যে আশ্রয়কেন্দ্র প্রায় 190টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখন আশ্রয়কেন্দ্রে যায়নি তাদেরকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। তবে গত দুদিন কিন্তু যে বৃষ্টি সেটি কিন্তু বন্ধ আছে এবং গত দুদিন থেকে কিন্তু রোদের যে দেখা সেটি মিলেছে। তবে বৃষ্টি যে পানি যেটি বন্যার সেটি এখনো কমেনি। আর জেলা প্রশাসক কিন্তু আমি কথা বলছি, তিনি জানিয়েছেন যে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের জন্য শুকনো খাবার, ওষুধ, স্যালাইন সহ অন্যান্য সামগ্রী সেগুলোর বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন। সেখান থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সাদ্দাম, বৃষ্টির কি কোনো সম্ভাবনা আর আছে? সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। মার্ফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, সেই পানি কিন্তু টানা 4 দিনের মতন আখাউড়ায় অবস্থান করছে এবং এর ফলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে উপজেলা রয়েছে সেই উপজেলার প্রায় 1500 পরিবার কিন্তু পানিবন্দী ছিল। যদিও এই পানিবন্দী পরিবারগুলোর জন্য 11টি আশ্রয় কেন্দ্র করেছেন উপজেলা প্রশাসন এবং এই 11টি আশ্রয় কেন্দ্র কিন্তু 1500 পরিবার তারা ঠাঁই পেয়েছেন। তাছাড়াও কিন্তু আজকে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে পানির অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আছে কতটুকু, এখন পর্যন্ত কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি নেই, সূর্যি মামারে দেখা, এবং যার ফলে কিন্তু আমরা স্বস্তিতে রয়েছি এবং এখানকার যারা পানিবন্দী আছেন তারাও কিন্তু স্বস্তিতে রয়েছেন। তবে সবচেয়ে দুঃখের বিষয় যেটি সেটা হচ্ছে এখনো কিন্তু প্রায় জমি যারা ধান রোপণ কৃষকদের তাদের জমিতে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু তারা উৎকণ্ঠায় রয়েছেন। তারা চাচ্ছেন যে আসলে যেই জায়গাগুলোতে যেই জমিগুলোতে এখন পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না, বিভিন্ন কারণে সেই পানি যদি জমে থাকে তাহলে হয়তো তাদের জমির যে ধানগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে
যে আসলে এখানে কিন্তু একটি বিশাল একটি জায়গা ছিল যেখানে জমি ধান রোপণ করেছিলেন এখানকার স্থানীয় কৃষকরা, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু অবরোধ করেছিলেন। চলাচলের যে রাস্তাটা ছিল আখাউড়া আগরতলা সড়ক, সেটি অবরোধ করে তারা এখানে অবস্থান করেছিলেন। পরবর্তীতে এখানকার পুলিশ এসে কিন্তু তাদেরকে এটি নিয়ন্ত্রণে আনে। হয়তো বা তারা আবার যতটুকু জানি যে বিকেলে একটি মানববন্ধন করার পরিকল্পনা নিচ্ছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত বৃষ্টি না আসার কারণে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে ধানি জমি রয়েছে, সেগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। তাছাড়া এই আখাউড়া আগরতলা সড়কের যে মেইন সড়কটি ছিল, এখানে একটি সেতু, বিকল্প সেতুটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু আন্তর্জাতিক ইমিগ্রেশনের যাতায়াত দুই দেশের সেটি বন্ধ রয়েছে, এবং আখাউড়া আগরতলা সড়কের যেই অর্থাৎ স্থলবন্দরের যে যাতায়াত আমদানি রপ্তানি কারক, সেটি কিন্তু বন্ধ রয়েছে। সব মিলিয়ে আমার এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বর্ণাঢ্যদের সাহায্যে স্বতঃস্ফূর্ত সারা এগিয়ে আসছে সবাই। গতকাল প্রায় 1,27,00,000 টাকা সংগ্রহ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে। সামর্থ্য অনুযায়ী অনেকেই বস্তা ভর্তি চিড়া, মুড়ি, বিস্কুট ও খেজুর সহ শুকনা খাবার দিয়ে যান। পাশাপাশি খাবার, স্যালাইন ও জরুরি ঔষধও আনতে দেখা গেছে শিক্ষার্থীদের। এদিকে রাজু ভাস্কর্যে জরুরি সংযোগ কনসার্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ত্রাণ সংগ্রহকারীরা জানান, এই মুহূর্তে পশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুদের ডায়পার ও শুকনো কাপড়ের ঘাটতি রয়েছে। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণত্রাণ কর্মসূচিতে যোগদানে আহ্বান জানান ত্রাণ সংগ্রহকারীরা। সম্প্রতি বন্যা দুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থা, এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ধারণা করা হচ্ছে কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয়ে এই মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে, এসব বিষয়ে আলোচনা হতে পারে। পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তবে অভিযুক্ত ঊর্ধ্বতন কারো খোঁজ জানা নেই বলেও উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, বৈষম্য বিরোধী এই আন্দোলনে 50টি থানার মধ্যে 22টি থানা পুড়েছে। অনেক পুলিশ আহত, নিহত হয়েছে, যার জন্য এখনো অনেকটা আতঙ্কে আছে এ বাহিনী। পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা বলেন কমিশনার। বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন সেসব অবৈধ অস্ত্র উদ্ধারেরও কাজ করার কথা বলেন কমিশনার। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। এই মুহূর্তে বন্যা পূর্বাভাসের তথ্য নিয়ে চলছে ব্রিফিং। সরাসরি চলে যাব সেখানে। আগামী 24 ঘন্টায় বা 48 ঘন্টায় উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, এবং উজানেও দেখা যাচ্ছে যে পানি হ্রাস পাচ্ছে। তাই আপাতত এখানে কোনো বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে মানুষ যে আতঙ্কিত হচ্ছে উত্তরাঞ্চলে, সেটি আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই, সেই জায়গাটা ক্লিয়ার করবেন? জি, আমরা বর্তমানে উত্তরাঞ্চলীয় বা মধ্যাঞ্চলীয় কোনো স্থানে বন্যার ঝুঁকি দেখছি না আগামী কয়েকদিনে। পূর্বাঞ্চলে এখন পর্যন্ত প্লাবিত মানুষ কতটি, কয় লাখ মানুষ পানি বন্দি আছে? 50 লাখের কথা শুনছি, কোথাও 44 লাখের কথা শুনছি। মৃত্যুর খবরটা জি, বর্তমানে আসলে আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয়েছে, তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে যে কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে, অর্থাৎ বাঁধ
ইত্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এই ক্ষয়ক্ষতিগুলো লিপিবদ্ধ করে। এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু স্থানে ভাঙন এবং পানি টপকানোর খবর পাওয়া গেছে। যেমন ফেনী নদীতে মুহুরীতে মোটামুটি 20টি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে খোয়াই নদীতেও 1-2টি পয়েন্টে পানি মানে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। আর মৃত্যুর পরিসংখ্যানও এখনও মানে সম্পূর্ণ নয়। এই ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং স্থানীয় জেলা প্রশাসন কাজ করছে। আশা করি এটা অচিরেই প্রকাশ করা হবে। একটা বিষয় আপনি বললেন যে ভারতের সাথে আপনাদের যে নদীর পানি বাড়া বা কমা, আবহাওয়া, এসব বিষয় নিয়ে তথ্য বিনিময় হয় বাংলাদেশে। তো এইবারে এই যে ঘটনাটা ঘটলো, এখন মূল আলোচনার বিষয় হয়ে গেছে এটা যে ভারত থেকে বাংলাদেশ তথ্য পেয়েছিল কিনা, আগাম সতর্কতা কেন দিল না, এই বিষয়টা কি আপনাদের কাছে কি তথ্য যে আসলে আগাম তথ্য ছিল বা তথ্যটা ডিসেমিনেট করা যায় না, বা দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভাগগুলো ঠিকমতো কাজ করে না, কোনটা আপনাদের কাছে মনে হয়েছে জিনিসটা? জি, আসলে আমার উজানের দেশ ভারতের সাথে বাংলাদেশের একটা নিয়মিত পানি সমতল তথ্য বিনিময় প্রক্রিয়া চালু আছে দীর্ঘকাল যাবৎ, এবং উজানের অন্তত 8টি প্রধান নদীর 14টি পয়েন্টে নিয়মিত ভিত্তিতে পানি সমতল তথ্য আদান প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় যে কেন্দ্রীয় জল কমিশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আরও বেশ কিছু পানির লেভেলের তথ্য নিয়মিত ভিত্তিতে দেখা যায়, এবং এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে মূলত বন্যার পূর্বাভাস তৈরি করা হয়। তবে দেখা গেছে যে আমাদের যে এই বিগত কয়েকদিনে যে বন্যাটি হলো সেটি মূলত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা নদীগুলোর কারণে হয়েছে, এবং ত্রিপুরা রাজ্যের তুলনামূলক পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে সবগুলো নদী হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী, এবং এখানে আমরা যে ট্রাভেল টাইম বা লিড টাইম পাই সেগুলো হচ্ছে সর্বোচ্চ 12 থেকে 18 ঘন্টা সর্বোচ্চ, এবং কিছু কিছু ক্ষেত্রে আরও কম। তাই এই ক্ষেত্রে আসলে এই পানির তথ্য দিয়ে আসলে মানে এর থেকে মানে পূর্বাভাস করা ভূপ্রাকৃতিক কারণেই সম্ভব না। আর এছাড়া আমাদের কাছে বৃষ্টিপাতের পূর্বাভাস যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল যে উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে, সেটার উপর ভিত্তি করে সতর্কবার্তা প্রদান করা হয়েছিল যে ওই সময় পানিগুলো বৃদ্ধি পেতে পারে, এবং পরবর্তীতে এই সতর্কবার্তা বন্যা পূর্বাভাস সতর্ক কেন্দ্র থেকেও জারি করা হয়েছিল। তবে দেখা গেছে যে আসলে যে এটি একটি মানে অত্যন্ত প্রবল ঘটনা। দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে পূর্বাভাসের থেকে পূর্বাভাসের থেকে আমাদের বন্যার তীব্রতা বেশি হয়েছে, এবং এটা মূলত আকস্মিক বন্যা হওয়ার কারণে এটি মূলত হয়েছে। এছাড়াও একই সাথে দেখা গেছে যে ওই সময় আমাদের সাগরে একটা লঘুচাপ সিস্টেম অবস্থান করছিল, যার কারণে সাগরে যে জোয়ারের প্রভাব ছিল সেটাও একটু বেশি ছিল, এবং একই সাথে 19 তারিখে পূর্ণিমা তিথি হওয়ার কারণে জোয়ার স্বাভাবিকভাবেই বেশি ছিল। তো সাগরে উঁচু জোয়ার এবং পরবর্তীতে অব্যাহত লঘুচাপজনিত কারণে অব্যাহত টানা বর্ষণ, এই সকল কারণে এই মানে বন্যার পরিস্থিতিটা একটু তীব্র আকার ধারণ করেছে, এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে মানে আমরা বলতে পারি যে খুব বেশি মধ্যমেয়াদী পূর্বাভাসটা আসলে এখানে প্রদান করা সম্ভব হয় না। এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্তমানে পূর্বাঞ্চলীয় বা দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে কোনো মডেল ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এই মুহূর্তে অপারেশনাল নেই, তবে এই ব্যাপারে গবেষণা কার্যক্রম চলছে এবং পরীক্ষামূলক পূর্বাভাস চালু আছে। বর্তমানে যেটা পূর্বাভাস প্রদান করা হয় সেটা মূলত বৃষ্টিপাত নির্ভর একটি আগাম সতর্কবার্তা, তবে সেটি মূলত মানে অন্তত 3 দিন আগেই প্রদান করা হয়েছিল, এবং 1 দিন আগে বিপদসীমা অতিক্রমের বার্তাও প্রদান করা হয়েছিল। তাহলে কি যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ওখানে বৃষ্টির পানি জমিয়ে রেখে তারপরে একবারে ছেড়ে দেওয়া হয়েছে বা বাঁধ খুলে দেওয়া হয়েছে, এই কারণেই বন্যার প্রবণতা এত বেশি, এদিকে আপনাদের কাছে মনে হয়েছে কিনা? আপনাদের কাছে কি তথ্য এগুলো? জি, এই বিষয়ে আসলে আমাদের কাছে কোনো তথ্য নেই, কারণ বর্তমানে আমরা ভারতীয় জল কমিশনের থেকে যে তথ্যগুলো লাভ করি সেগুলো হচ্ছে উজানের নদ নদীর পানি সমতল তথ্য, অর্থাৎ কিন্তু বিভিন্ন কাঠামোগত তথ্যাদি অর্থাৎ বাঁধ বা ব্যারেজ বা আনুষঙ্গিক তথ্যাদি, এই ব্যাপারে কোনো তথ্য বিনিময় প্রক্রিয়া এখনও চালু নেই। তাই এই ব্যাপারে তথ্য না থাকার কারণে আসলে মানে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। এতক্ষণ দেখছিলেন বন্যা পূর্বাভাসের ব্রিফিং। বিএনপি ক্ষমতা এলে ভারতের সাথে অভিন্ন নদীর পানির হিস্সা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। বলেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত, যার ফলে দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। প্রতিহিংসা নয়, জনগণের কাজে আসে এমন রাজনীতি করতে চায় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিএনপি। একটি যৌক্তিক সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও প্রত্যাশা তার।
অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই আন্দোলনে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। আমাদের শত শত কর্মী গুম হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে এই ছাত্র জনতার দল। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রতিটি সদস্যকে সম্মান জানাই। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।